আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাতেই উপকূলে আঘাত হানবে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, সমুদ্র বন্দরগুলোতে 10 নম্বর মহাবিপদ সংকেত। চট্টগ্রাম ও কক্সবাজারে বিমান ওঠানামা বন্ধ। প্রায় 8 লাখ মানুষকে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে, উপকূলীয় এলাকায় বন্ধ স্কুল কলেজ। ঘূর্ণিঝড় মোকাবেলায় দুর্যোগ মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল। ডিজিটাল আইনে অকারণে সাংবাদিকদের হয়রানি বন্ধে সতর্ক সরকার, জানালেন ওবায়দুল কাদের। সাংবাদিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান। এবং মেয়র হানিফ ফ্লাইওভারে স্মার্ট পদ্ধতিতে যানবাহনের টোল আদায় দেওয়া হচ্ছে 10% ছাড়, কমেছে যানজট, সহজ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যেই বাংলাদেশ উপকূলে আঘাত হানবে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এ সময় বাতাসের গতিবেগ থাকবে 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সবশেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক আজিজুর রহমান। তিনি জানান, রিমাল এখন পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে, যার ফলে ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশের এলাকায় সাগর উত্তাল রয়েছে। ঝড়টি উপকূল অতিক্রমের সময় 8 থেকে 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আমি আবার বলছি, বিক্ষিপ্তভাবে কিছু এটা যে স্বাভাবিক গতি দিয়ে আগাচ্ছে, কখনো 15 থেকে 20 কিলোমিটার বেগে, কখনো 10 কিলোমিটার বেগে, এবং কখনো এটা 6 কিলোমিটারও নেমে আসছে। তো এই যে গতি শক্তি অর্জন করার একটা সিনড্রোমই ছিল, যেই কারণে আজকে এটা সিভিয়ার সাইক্লোন আমরা ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছি। অবশ্যই এখানে ভয়াবহতার কোনো কমতি হবে না, এই কারণে যে এর সাথে জলোচ্ছ্বাস, এর সাথে ভারী বর্ষণ, এর সাথে 110 থেকে 120 কিলোমিটার বেগে দমকা থেকে জোরো হাওয়া বয়ে যাবে। কোনো মানুষ উপকূলীয় জেলায় যারা অবস্থান করবে, গড়ে অবস্থানের কোনো সুযোগ নেই, তাদেরকে উঁচু স্থানে সাইক্লোন শেল্টারে অবস্থান করতে হবে। ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবহাওয়া অফিস। এ নিয়ে সবশেষ খবর জানতে এখন আমরা চলে যাচ্ছি রাজধানীর আগরগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। মুহাজির, ঘূর্ণিঝড়ের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ভাবনা, আসলে প্রবল শক্তি নিয়ে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল এগিয়ে আসছে। আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমরা আছি একদম আবহাওয়া অফিসের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সামনে। সকাল থেকে আমরা ছিলাম, সকালের ব্রিফিংয়ে আপনি দেখিয়েছেন যে পরিচালক আইজুর রহমান যা বলেছিলেন যে এরই মধ্যে 9 জেলায় দেওয়া হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত, এবং আবহাওয়া অফিস কিন্তু বলেছে যে রাতের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ঘূর্ণিঝড়টি আমরা সবশেষ যে তথ্য জানিয়েছিলাম ব্রিফিংয়ের পর, যে সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। তবে আমরা কিছুক্ষণ আগে জানতে চেয়েছিলাম যে এই মুহূর্তে কি অবস্থান বা কি ব্যাপার স্যাপার। আমাদেরকে আবহাওয়াবিদ যিনি ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে 25 থেকে 30 কিলোমিটার কিন্তু এখন আগাচ্ছে। বলতে হয় যে এই ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর কিন্তু বিক্ষুব্ধ রয়েছে, এবং এই পূর্বাভাস কিন্তু আসলে পরবর্তী যে আরেকটা ব্রিফিং আছে আবহাওয়া অফিসে, সেখানে আরো আপডেট আমরা জানিয়ে দিতে পারবো। তবে এই রিমাল এখন পর্যন্ত যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কিনা সেটা কিন্তু এখনো নিশ্চিত করা যাচ্ছে না। আমরা আরেকটি যে ব্রিফিং আছে সেখানে যেমনটা জানবো, এবং সেই একই সাথে আমরা এর আগেও জিজ্ঞেস করেছিলাম যে এর প্রভাবে রাজধানীতে এই ঘূর্ণিঝড় রিমালের কোনো প্রভাব আছে কিনা, বা আমরা সকাল থেকে রাজধানীতে যেটা দেখতে পাচ্ছি যে একটা ভ্যাপসা গরম, এর কোনো প্রভাব এই রাজধানীর মধ্যে দিয়ে যাবে কিনা। আমাদের কিন্তু আবহাওয়াবিদ যিনি ছিলেন তিনি জানিয়েছেন যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকায় আজ কিছুটা বৃষ্টি হলেও যখন এই ঘূর্ণিঝড়টি রাতে অতিক্রম করবে এর প্রভাব কিন্তু ঢাকা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় পড়বে। পরবর্তী ব্রিফিং আছে ঠিক 3:30টায়, আমরা হয়তোবা সেই ব্রিফিংয়ে আরো আপডেট দর্শকদের জানাতে পারবো। ভাবনা, এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সবশেষ। মুহাজির, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় পরিস্থিতি মনিটরিং করছেন বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান।
দুর্যোগ মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে উপকূলে প্রায় ৮ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। আজ সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল বন্ধ থাকবে। উপকূলীয় এলাকায় বন্ধ থাকবে স্কুল কলেজ। দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী সবাইকে নিরাপদ আশ্রয়ে যাবার আহ্বান জানান। সেনা, নৌ, ফায়ার সার্ভিস সহ যৌথ বাহিনী দুর্যোগ মোকাবেলায় কাজ করছে বলেও জানান তিনি। আজকে সন্ধ্যা নাগাদ এই দুর্যোগের আমাদের প্রথম ভাগ বাংলাদেশে আমাদের অতিক্রম শুরু হবে এবং এই সামনের রাত্রে মধ্যরাতে বাংলাদেশের যে মূল যে আমাদের যে ঝড় সেটা অতিক্রম করবে। সাতক্ষীরা থেকে একদম কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটাই কম বেশি উপকূলে এটার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত এলাকা অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে ঘোষণা হয়েছে। সবাইকে এক্ষুনি নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। সেখানে প্রায় আমরা ৮ থেকে ৯ হাজার আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে আমরা তৈরি করে রেডি করে রেখেছি। শুধু উপকূলই নয়, যেহেতু এটা একটা অস্বাভাবিকভাবে এই ঝড়টা আরেকটা প্রকৃত হইল, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে এবং এটা যখন শুরু হবে তখন থেকে ২৪ ঘন্টার মধ্যে ৩০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রামে বিমান চলাচল বন্ধ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দর নগরীর সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সৈয়দ তামিম মাহমুদ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সকাল থেকে তেমনটা না থাকলেও বেলা যত ঘুরে এসে ততই কিন্তু এর প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রামে। এরই মধ্যে উত্তাল হয়ে উঠছে সাগর এবং সেই সাথে দমকা হাওয়া কিন্তু বইতে শুরু করেছে। কিছুক্ষণ আগে থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে। আমরা এইসব বিষয়ে জানতে এবং প্রস্তুতি সম্পর্কে জানতে জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কথা বলেছিলাম। তারা জানিয়েছে এরই মধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এরই মধ্যে 290টির মতো মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং 795টি আশ্রয় কেন্দ্র, তার সাথে 1140টি স্কুলকেও কিন্তু আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। এছাড়াও চট্টগ্রামে 9টি মুজিব কেল্লাকেও কিন্তু আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে জেনেছি যে পাহাড়ের পাদদেশে যে সমস্ত মানুষ এখনও বসবাস করছে তাদেরকে সরিয়ে আনার জন্য এবং উপকূলীয় যারা মানুষ আছে তাদেরকেও দুর্যোগপূর্ণ অবস্থা জানমালের যে ক্ষতি তা যেন না হয় সেই জন্য তাদেরকে সরিয়ে আনার জন্য প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে এবং তাদের সরিয়ে আনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত না মানে তাদেরকে কিন্তু কঠোর আইনের আওতায় আনা হবে বলেও তারা জানিয়েছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবশেষ সংবাদ। ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনায় দমকা বাতাস ও বৃষ্টি হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এস.এম. হাবিব। ঘূর্ণিঝড় রিমাল ইতিমধ্যেই তার অগ্রভাগ আমাদের উপকূলীয় এলাকা সুন্দরবন এলাকায় দিয়ে অতিবাহিত হচ্ছে। আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন যে সন্ধ্যা নাগাদ এটি উপকূলের উপর আছড়ে পড়বে এবং এটা ঘন্টা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এটা আমাদের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা উপকূল এলাকায় অবস্থান করবে এবং এইখান থেকেই উত্তরবঙ্গ হয়ে ঘূর্ণিঝড়টি ভারতে প্রবেশ করবে। তিনি আরও জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড় চলাকালে পানির জলোচ্ছ্বাস 8 থেকে 12 ফিট জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা তারা প্রকাশ করেছেন। আমরা সর্বশেষ যে খবর পেয়েছি পাইকগাছা এবং কয়রা এই দুটো দুর্গম এলাকার অনেক বাসিন্দাই সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝড়ো বাতাস বইছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর থেকে বন্ধ রয়েছে সব ধরনের ফ্লাইট ওঠানামা। চট্টগ্রাম সমুদ্র বন্দরে পণ্য ওঠানামা কার্যক্রম বন্ধ সহ দেশের অভ্যন্তরীণ সব রুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত করা হয়েছে উপকূলীয় জেলার সাইক্লোন সেন্টারগুলো। সবাইকে নিরাপদে আশ্রয়ে যেতে প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনায় সকাল থেকেই দমকা হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট উপকূলে 2 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় 17 কিলোমিটার কিছুটা নাজুক হওয়ায় চলমান সংস্কার কাজের পাশাপাশি ঘূর্ণিঝড়কে সামনে রেখে জিও ব্যাগ ও শীট দিয়ে বাঁধ রক্ষায় অতিরিক্ত কাজ চলছে। যদি বড় ধরনের কোনো হ্যাবক না হয়, বড় ঘূর্ণিঝড় যেটা আসতেছে কি হবে আমি জানি না, বাট এর ছোটখাটো কিছু হলে আমার এই বাঁধে কিছু হওয়ার কোনো কথা না। স্থানীয় পর্যায়ে যে প্রস্তুতি, যে খাবার পানি সহ শুকনা খাবারের প্রস্তুতি, আশ্রয় কেন্দ্রের প্রস্তুতি, স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি এবং মানুষকে যাওয়ার যে একটা পর্যায়ে হয়তো ঘরবাড়ি ত্যাগ করার মতো পরিবেশ হইতে পারে, যে ত্যাগ করে তাদের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হতে পারে, তো সেই প্রস্তুতিগুলি আমরা সম্পন্ন করেছি। বরগুনায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, বইছে দমকা হাওয়া, আকাশও মেঘাচ্ছন্ন। নিরাপদ আশ্রয়ে সরে আসছেন উপকূলের মানুষ। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছে 673টি আশ্রয় কেন্দ্র। পটুয়াখালীতে ঝড়ো হওয়ার সাথে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা 2 থেকে 3 ফুট বেড়েছে। এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রচারণা চালাচ্ছে প্রশাসন ও কোস্টগার্ড। পিরোজপুরে শনিবার সন্ধ্যা থেকে হালকা বৃষ্টি হচ্ছে। জেলার কচা, বলেশ্বর, কালীগঙ্গা সহ বিভিন্ন নদীর পানি জোয়ারে 1 থেকে 1.5 ফুট বেড়েছে। তবে উদ্বেগ আর উৎকণ্ঠা থাকলেও আশ্রয় কেন্দ্রে যাননি বেশিরভাগ মানুষ। আমাদের বিগত দিনে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা একটু সতর্কের মধ্যে আতঙ্কের মধ্যে আছি। আমরা আতঙ্কিতই আছি, নদীর পাড়ের লোকজন আতঙ্কের ভিতরে আছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালে আকাশ মেঘলা রয়েছে। পানি 2 থেকে 3 ফুট বেড়েছে। এতে চর ও নগরীর নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে। এছাড়া থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বন্ধ রয়েছে বরিশাল ঢাকা সহ সকল রুটের লঞ্চ চলাচল। সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া সুন্দরবন সংলগ্ন নদ নদীতে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট পানি বেড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সরিয়ে নিতে প্রস্তুত রয়েছে 187টি সাইক্লোন শেল্টার। ভোলায় সকাল থেকে দমকা হাওয়া বইছে, আকাশ মেঘাচ্ছন্ন। উত্তাল রয়েছে মেঘনা ও তেঁতুলিয়া নদী। 869টি সাইক্লোন শেল্টার, প্রায় 14,000 স্বেচ্ছাসেবক ও 98টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে প্রশাসন। কক্সবাজারে সকাল থেকে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সব ফ্লাইট বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিমান চলাচল। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ স্থান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরাও পর্যটকদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এই বিপদের সময় আপনারা আমাদেরকে আপনাদের দিকে ব্যস্ত রাখবেন না। আপনাদের এখানে যদি আমাদের এনগেজমেন্ট থাকে তাহলে আমাদের অনেক ম্যান পাওয়ার এখানে ডেপ্লয়েড করতে হচ্ছে, যে কারণে তাদেরকে আমি অনুরোধ করছি এবং আহ্বান জানাচ্ছি যে আপনারা এই দুর্যোগের সময়ে আপনারা এই বিচ এলাকায় আপনারা অবস্থান করবেন না। এদিকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত সকল ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এছাড়া বন্দরে বন্ধ রয়েছে পণ্য ওঠানামা। সব জাহাজকে বহির্নোঙরে নিরাপদ দূরত্বে যেতে নির্দেশনা দেয়া হয়েছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে 29 মে ভোট হবে কিনা তা পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। নির্বাচন কমিশনের সাংবাদিকদের তিনি জানান, ঝড়ে যদি জানমালের ক্ষতি হয় তখন পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সন্ধান দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালে কালীগঞ্জের মধুগঞ্জ বাজার সংলগ্ন সংসদ সদস্যের বাড়ির সামনে নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় তারা বলেন, এমপি আনার নিখোঁজের 13 দিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কলকাতায় খুন হয়েছে বলে গোয়েন্দা সংস্থা জানালেও আজ পর্যন্ত তার কোনো আলামত দিতে পারেনি তারা। তাই নিখোঁজ হলে সন্ধান আর খুন হলে আলামত দাবি করেন তারা। এ সময় পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানী সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিক যেন অকারণে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সরকার সতর্ক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, দলমত নির্বিশেষে প্রকৃত সাংবাদিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সৈয়দ রিয়াজের রিপোর্ট। হাঁটি হাঁটি পা পা করে ৩০ বছরে পদার্পণ করল ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন সরকার ও বিরোধী দলীয় নেতারা। সেগুনবাগিচার ডিআরইউ মিলনায়তনে আয়োজিত সভায় তারা বলেন, নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য। ঐক্য বজায় রাখবেন, দলমত নির্বিশেষে সকল সাংবাদিক এখানে এসে সেই পরিচয় দেবেন এবং শক্তি যেটা হবে সেটাকে জনকল্যাণে ব্যবহার করে দেশকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবেন। অপসাংবাদিকতা না করার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ভুয়া পরিচয় দানকারী লোক যেন এই পেশাকে বিতর্কিত করতে না পারে। ডিজিটাল এটা যাতে অপপ্রয়োগ না হয়, কোনো সাংবাদিক যাতে এখানে ফাইন্যান্সিয়ালি হ্যারাস না, কোনো নিরীহ সাংবাদিক যাতে হ্যারাসমেন্টের শিকার, সে ব্যাপারে আমাদের সরকার এবং আমরা এ ব্যাপারে সতর্কতা। এর আগে সেগুনবাগিচার ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৯ বছর পূর্তির উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। স্মার্ট পদ্ধতিতে যানবাহনের টোল আদায় হচ্ছে রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে। টোল প্লাজায় স্বয়ংক্রিয় RFID ব্যবহারকারীদের দেওয়া হচ্ছে 10% ছাড়। যানজট এড়াতে ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনগুলো ডিজিটাল এই পদ্ধতি ব্যবহার করলে সহজ হবে যোগাযোগ ব্যবস্থা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দিয়ে দ্রুত গতিতে ছুটে চলছে যানবাহন। তবে অনেক সময় ফ্লাইওভারে পড়তে হয় যানজটে। যাত্রাবাড়ি থেকে গুলিস্তান কিংবা সায়দাবাদ যে কোনো প্রান্তে টোল দিতে অপেক্ষা করতে হয় বেশ কিছুটা সময়। তবে যেসব যানবাহনগুলো RFID ব্যবহার করছে তাদের টোল প্লাজায় অপেক্ষা করতে হচ্ছে না দীর্ঘ সময়। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি পাচ্ছে টোলের 10% ছাড়। না লাগালে জামে পড়তাম, ওই আগের গাড়ি টোল দিত, টাকা ভাঙতে দিতে হইতো, লোকাল গাড়ির সামনে খাড়ায় থাকতো। এখন আমরা অটোমেটিক চলে যেতেছি। অনলাইনে দিলে তো আমার টুল দেওয়া লাগে না, আমার তাড়াতাড়ি হয়। আমাদের 10% ছাড় আছে, তারপর অনেক গেলে যানজট কম থাকে। হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় যানজট এড়াতে যানবাহনগুলো আগেভাগে রেজিস্ট্রেশন করলে ব্যবহার করতে পারবে ভিআইপি লেন। এক্ষেত্রে যানবাহনগুলোকে শৃঙ্খলা মেনে চলার পরামর্শ কর্তৃপক্ষের। ম্যানুয়ালি কোনো টাকা পে করতে হবে না, সে সিস্টেমেটিক্যালি এসে অটোমেটিক আমাদের ফ্লাইওভার দিয়ে লেন দিয়ে বের হয়ে যেতে পারবে। ব্যবহারকারীকে যেহেতু নগদ টাকা পে করতে হবে না, সুতরাং এখানে ভাঙতি টাকা, ছেঁড়া টাকা বা নকল টাকার এই সমস্যাটা হবে না। RFID বা ডিজিটাল পেমেন্ট সিস্টেমের আওতায় যেসব যাত্রীরা এখানে আসবে তাদের জন্য হানিফ ফ্লাইওভারের পক্ষ থেকে আমরা 10% ছাড়ের ব্যবস্থা করেছি। গুলিস্তান এলাকায় কিছু অব্যবস্থাপনা আছে। সিগন্যালটা পরে হচ্ছে ফ্লাইওভার থেকে নামার পরে। এখন ওইখানে নামার পরে 4টা রাস্তার সংযোগস্থল ওইখানে। এখন 4টা রাস্তার মধ্যে ফ্লাইওভারটা একটা বড় প্রেসার আসে। গুলিস্তান যাত্রাবাড়ি নামার ক্ষেত্রে প্রতিটি টোল প্লাজায় RFID পদ্ধতি ব্যবহার করলে যানজট থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে বলেও জানান ফ্লাইওভার কর্তৃপক্ষ। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। ঈদুল আজহার ছুটিতে 22 ঘন্টায় প্রায় 2 কোটি মানুষ ঢাকা ছাড়বে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মোহাম্মদ শাহাবুদ্দিন খান। পরিবহন শ্রমিক, মালিক এবং সংশ্লিষ্টদের সাথে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মতবিনিময় সভায় তিনি জানান, গার্মেন্টস সেক্টরের ছুটির পর মালিকরা নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহনের ব্যবস্থা করে শ্রমিকদের পৌঁছে দিলে যানজট অনেকটা কমে আসবে। এ সময় দুর্ঘটনা এড়াতে রাস্তা থেকে ফিটনেসবিহীন যানবাহন তুলে ফেলার অনুরোধ করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বশির রহমান রাঙ্গা। দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার জিয়া পরিবারের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর একটি হোটেলে খালেদা জিয়ার জীবন ভিত্তিক গবেষণা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন। অনুষ্ঠানে বিএনপি নেতারা দাবি করেন, শুধুমাত্র প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
বৈশ্বিক কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য, জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় অর্থনৈতিক সংকট বাড়ছে। আর এই সংকট মোকাবেলায় বেশি বেশি দেশি বিদেশি বিনিয়োগ প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিসের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে সেমিনারে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, অনলাইন সেবা চালুর পরও সশরীরে গিয়ে সেবা নিতে হয়, যা দুঃখজনক। এর আগে সেমিনারে জানানো হয়, বিডা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সরকারের 30টি সংস্থার 124টি সেবা দিচ্ছে। নতুন করে 11টি প্রতিষ্ঠানের 22টি সেবা ওএসএস সার্ভিসে যুক্ত হবে বলে আশাবাদী বিডা। আজ থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া। গতরাত 12টা 1 মিনিট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে 11 জুন পর্যন্ত। ভর্তি প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। ভর্তি ফি পরিশোধ করতে হবে বিকাশে। সরকার থেকে 150 টাকা আবেদন ফি নির্ধারণ করে দেওয়ায় কোনো কলেজের অতিরিক্ত টাকা দেওয়ার সুযোগ নেই। এতে খুশি শিক্ষার্থীরা। প্রতিবারের মতো একাদশ শ্রেণীর ভর্তি ফি পেমেন্ট করুন বিকাশ পেমেন্টের মাধ্যমে। মিজান শাহজাহানের রিপোর্ট। দেশের সব সরকারি বেসরকারি কলেজে একযোগে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। সর্বনিম্ন 5টি ও সর্বোচ্চ 10টি কলেজ পছন্দ দিতে পারবে একজন শিক্ষার্থী। শিক্ষার্থীরা বলছেন, অনলাইনের কল্যাণে সহজেই আবেদন করতে পারছেন তারা। বিকাশে পেমেন্ট করার সুযোগ দেয়ায় ব্যাংক আওয়ারের জন্য অপেক্ষার অবসান হয়েছে বলেও জানান তারা। আমরা যে আগে শুনতাম যে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে যে আবেদনের জন্য অনেক টাকা চার্জ করতো, এখন যে সরকার আমাদের অনলাইনের মাধ্যমে বিকাশের মাধ্যমে যে 150 টাকা নির্ধারণ করে দিয়েছে, এটার জন্য আমরা খুবই উপকৃত। যেভাবে আবেদন করতে পারতেছি অনলাইনের মাধ্যমে, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। এতে আমাদের পরিশ্রম এবং কষ্ট অনেক সহজ হয়েছে। আমরা ঘরে বসে আমাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারি। বিকাশ এজেন্টরা জানান, আন্তরিকতা দিয়ে শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন তারা। কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই পেমেন্ট করতে পারছে শিক্ষার্থীরা। স্টুডেন্টের জন্য এটা একটা বিশাল প্লাস পয়েন্ট যে বিকাশের মাধ্যমে তারা এখন তাদের ভর্তির যে কার্যক্রমগুলো এগুলো অনায়াসে চালিয়ে যেতে পারছে এবং পারবে। যেহেতু সবার হাতে হাতে বিকাশ আছে, তো সবাই ইজিলি জিনিসটা পরিশোধ করতে পারবে। আর এছাড়া যদি কোনো লোক আমাদের কাছে আসে, তো আমরা চেষ্টা করব আমরা তাকে করার জন্য, মানে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। অন্যান্য কলেজে ভর্তির আবেদন ফি 150 টাকা হলেও নটরডেম কলেজে 400 টাকা। নিজস্ব নীতিতে ভর্তি পরীক্ষা নেবে কলেজটি। তবে অন্য সব কলেজের মতো নটরডেমে ভর্তির আবেদন ফিও জমা দিতে হবে বিকাশে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে এবার বাংলাদেশে ঔষধ তৈরির কারখানা চালু করল সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তিনি বলেন, ঔষধ শিল্পে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বহু দেশে রপ্তানি করছে। স্বাস্থ্য খাতে নতুনত্ব নিয়ে আসা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অবদানের জন্য সান ফার্মার প্রশংসা করেন সালমান এফ রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশ্বের 100-এরও বেশি দেশে চিকিৎসক ও ভোক্তাদের আস্থা অর্জন করায় 6টি মহাদেশে এই প্রতিষ্ঠানের ঔষধ উৎপাদন কারখানা রয়েছে। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। হোয়াইট ওয়াশ এড়াতে শেষ টি-20তে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। হিউস্টনে এমন সমীকরণের ম্যাচে স্লোয়ার আর কাটারের স্বাগতিক দলের ব্যাটারদের নাস্তানাবুদ করলেন ম্যাচ সেরা পেসার মোস্তাফিজ। তার 10 রানে 6 উইকেট তুলে নেওয়ার রেকর্ডে 9 উইকেট মাত্র 104 রানে থামিয়ে টস হেরে ব্যাটিংয়ে নামা যুক্তরাষ্ট্র। সহজ টার্গেটে নেমে বাংলাদেশের 2 ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম তেমন কোনো চ্যালেঞ্জই পার করলেন না।
বিনা উইকেটে 108 রান তুলে 50 বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এমন জয় হোয়াইট ওয়াশ এড়ানোর পাশাপাশি বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাসও ফিরে পেল টাইগাররা। তানজিদ হাসান তামিম 58 ও সৌম্য সরকার 43 রানে অপরাজিত থাকেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাতেই উপকূলে আঘাত হানবে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। সমুদ্র বন্দরগুলোতে 10 নম্বর মহাবিপদ সংকেত। চট্টগ্রাম ও কক্সবাজারে বিমান ওঠানামা বন্ধ। প্রায় 8 লাখ মানুষকে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। উপকূলীয় এলাকায় বন্ধ স্কুল কলেজ। ঘূর্ণিঝড় মোকাবেলায় দুর্যোগ মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল। ডিজিটাল আইনে অকারণে সাংবাদিকদের হয়রানি বন্ধে সতর্ক সরকার, জানালেন ওবায়দুল কাদের। সাংবাদিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান। এবং মেয়র হানিফ ফ্লাইওভারে স্মার্ট পদ্ধতিতে যানবাহনের টোল আদায় দেওয়া হচ্ছে 10% ছাড়। কমেছে যানজট, সহজ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।